আশাহীন প্রাণে ছিল নব আশা পাইয়া তোমার প্রভু প্রেম ভালোবাসা। আশাহীন প্রাণে ছিল নব আশা তৃষিত হৃদয় হলো মধুময় প্রভু তৃষিত হৃদয় হলো মধুময় প্রভু জাগিল চেতনা অবশ প্রাণে দীন দয়াল প্রাণের ঠাকুর প্রণাম তোমার সেবকে। রিচাইনি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজ আমাদের সামনে পেয়েছি শ্রদ্ধেয় রাহাদাকে। প্রথমে তাকে প্রণাম জানাই এবং পরমপিতার আতুল চরণে তার সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। তবে আজকে একটা আমরা কি বলবো, যে ওই যে আমরা করব জয়, আমার মনে ভেসে উঠছে যে আমরা করব জয়, আমরা করব জয়। পরমপিতার ইচ্ছা বা তার দয়া আমরা তো নিশ্চয়ই আছে। আমরা দীর্ঘক্ষণ থেকে বসে আছি, আজকে প্রাকৃতিক নানা রকম প্রবলেমের কারণে লোডশেডিং হচ্ছে বসে 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 শেষে লোডশেডিংয়ের মধ্যেও আমরা দমিনি আজকে আমরা বসছি রাহাদাকে নিয়ে ইষ্টপ্রসঙ্গ। এখন লোডশেডিং আছে তবুও চলছি, যদি ভুল ত্রুটি বা কোনো কিছু থাকে সেটা মানিয়ে নেবেন। আর আজকে একটা বিশেষ দিন, আজকের দিনে আমাদের শ্রদ্ধেয় রাহাদার তিনার স্ত্রী মা, ওনার স্ত্রী আজকের দিনে তিনি মারা গেছিলেন, দেহ রেখেছেন, জ্ঞানত দেহ রেখেছেন এবং তিরোধান তিথি, তাই তো না দিন? আজকের দিন না তিথি? তিথি, আজকের এই তিথিটা। হ্যাঁ, আজকের দিনে এ খুব দুঃখের কষ্টের আমাদের কাছে। তাই আজকের দিনে আমরা পরমপিতার আতুল চরণে আমরা সবাই তার আত্মার শান্তি এবং তিনি যেন পরম দয়ালের চরণে ঠাঁই পান এবং পরম দয়ালের ধামে অবস্থান করেন এই প্রার্থনা করি। এবং সরাসরি রাহাদার কাছে যাব। জয়গুরু রাহাদা, আমরা ইষ্ট প্রসঙ্গ শুনব। যদিও আজকের যে তিথি মন মেজাজ ঠিক ভালো থাকে না, তবু বলবো সামনে শুভ নববর্ষ এবং আজকে আবার আমাদের ওই যে নীলবার বা আমার শিব ঠাকুর ভোলানাথের আজকে কি প্রোগ্রাম, সব মিলিয়ে আমরা আপনার কাছ থেকে শুনবো। জয় গুরু রাধা। পরমপিতার আতুল চরণ সর্বজ্ঞায় আমার কোটি কোটি প্রণাম। আমার প্রণাম জানাই তাকে এবং তার আতুল চরণ আমার একান্ত প্রার্থনা আপনারা সবাই সুখে শান্তি সুস্থ থাকুন। একটা বাংলা সাল চলে যেতে যাচ্ছে, আবার নতুন করে আসবে, নতুনভাবে নতুন যুগে নতুনভাবে আবার আমরা আরম্ভ করবো। হ্যাঁ, নতুন জীবন। তো আমরা তো আশাবাদী, আশা তো থাকবেই, কারণ ইষ্ট কেড়ে চলি, তিনি নিরাশ আমাদের করেন না, একদম সবসময় আশা থাকো। আমরা ভালোই থাকবো, সুখে থাকবো, কারণ তাকে নিয়ে চলতে গেলে আমার দুঃখ কোথায়, কষ্ট কোথায়, কিছুই নেই, তো সবই তিনি। তো আজকের দিনটা বিশেষ করে আজকের এই তিথিতে পূর্ণিমা তিথি, সেই দিনে আজ থেকে 1906 সালে প্রায় 19 বছর হয়ে গেল। 1906 সালে আমার সহধর্মিণী। 2006 না 1906? 2006 সালে। 2006, হ্যাঁ। সে আমাদের সবার মায়া কেটে চলে গেল। সেই উদ্দেশ্যে আজকে দুটো সেটে ইষ্ট প্রসঙ্গ সকালবেলা থেকে আমাকে
সামন্ত বলছিল যে একটু ইষ্ট প্রসঙ্গ হলে ভালো হয়। কারণ যাই হোক, আমার স্ত্রীর কথাই বলি, কারণ সত্যি তাই। আমি জানি না পরম পিতার অপার করুণা, আমার স্ত্রী সঙ্গে আমার যে বিবাহ হয়েছিল বা যেটা, এটা তার ইচ্ছা। কারণ আমার চলার পথে অনেক আমার জীবনে ভুল ভ্রান্তি যা কিছু ছিল অনেক শুদ্ধ করে দিয়েছে, সত্যি তাই। আমি নিজের মুখে প্রশংসা করার ঠিক ভালো লাগছে না, তবুও বলতে বাধ্য হচ্ছি আমি সত্যি ভাগ্যবান। কারণ আমার চলার ভিতর অনেক ডিফেক্ট ছিল, সেই ডিফেক্টগুলো আস্তে 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 সে শুদ্ধের করে দিয়েছিল সেইতে। আর তার ধীর স্থির এবং অত্যন্ত, যারা তার সঙ্গে মিশেছে দেখেছে, জোরে কথা বলতো না, খুব আস্তে আস্তে কথা বলতো। এবং কোনো থেকে একটা মেজাজ গরম হতে বা কোনো দেখি নেই। খুব যতই তাকে আমি লাইটটা প্রবলেম হচ্ছে তো, হ্যাঁ এই লাইটটা প্রবলেম হচ্ছে তো, হ্যাঁ খুব লাগছে। এক মিনিট ও অন্ধকার, হ্যাঁ বলুন দেখি, হ্যাঁ বলুন। হ্যাঁ দেখুন, আমি আমার নিজের মুখে বলতে, যারা বলে আমার আত্মীয় স্বজন বা আমার বাড়ির লোকে বা আমার মা বাবা, আমার দাদা ভাই বোন যারা, তো তাদের মুখে শুনতে ভালো লাগতো। কারণ আমার মুখে শোনার একটু তবুও বলতে বাধ্য হচ্ছি। কারণ আজকালকার দিনে এরকম ঘরের মেয়ে ছেলে খুব কম থাকে, এবং কোনদিন তাকে রাখতে দেখি নেই, হেসে উড়ে দিত। আমি রেগে এসেছি, কারণ আমার একটু মেজাজটা একটু সবসময় চড়া ছিল, খুব ইয়ে ছিল। হ্যাঁ, ও হাসতো, হেসে দিত, এবং খুব তখন আমাকে কোনো করতো ওরা। তো তখন আমার দেখতে খুব মেজাজটা ইয়ে পড়ে গেছে। হয়তো বিকেল রাত্রিবেলায়, সন্ধ্যের সময়, রাত্রের সময় আস্তে আস্তে বেশ করে 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 বলতে, এটা কি বলা ঠিক হচ্ছে, এটা দেখো এইভাবে করলে এইভাবে হয়। এই আমার চলার জন্য কত ডিফেক্ট ছিল, সেই ডিফেক্ট আস্তে 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 সরে যায়। যেমন ছোটো একটা গল্প করি, মানে এতে একদিন আমার মার সঙ্গে কী একটা ব্যাপার নিয়ে, আমার মা বাড়ির ব্যাপারটা কী একটা ব্যাপার আর কি। কারণ মামারা খুব বড় লোকের মেয়ে, আর মা তা খুব ইয়ে ছিল। কিন্তু মার চলাফেরার ভিতরে কোনো সেই আভিজাত্যটা দেখাতো ওটা। তবুও দেখি কোথায় কোথায় একটু খুব মাকে টন করে বলছিলাম, তোমরা বড় ভাই মানে এরকম আর কি, খুব একটা কেউ ইয়ে। তো মা একটু খুব দুঃখ বোধ করেছিল, মানে খুব ইয়ে নেই সেতে, মানে খুব ইয়ে লাগে। কারণ তা দেখছে তকবে দেখেছে মার সঙ্গে আমার। তারপরে এই অবস্থায় আমি অফিসে গেছি, চলে গেছি, মনে হয় ভাবছি মাকে কি এইভাবে আঘাত দিয়ে কথা বলা ঠিক হয়েছে, মানে এরকম ভাবছি যে মা আমার কোয়ার্টারে গেছে আর কি, আমার মার কোয়ার্টারে গেছে এরকম। ও বিয়ের আগে ওই সুসেলাই করে তো করতো না, তা দিয়ে ওই লেখা কাপড়ের লেখা, ঠাকুরের একটা বাণী, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কীর্তি তত, এটা লেখা আছে কাপড়ে। ও সেইটাই ও বাক্সতে বের করছে, বের করে আমাদের কোয়ার্টারের সামনে বাজারে গিয়ে একটা ফটোর দোকানে ওটিকে বাঁধাইছে, বাঁধে নিয়ে আমার যে ঘরে আমি পড়াশোনা করি সেই ঘরের সামনে টানায় রাখিছে বেশি করে, মাতৃভক্তি অটুট সেই ছেলে কীর্তি। এর আগে এখন দেখিনি। আমি অফিসতে এসে ওই ঘরে বসে চা খাবোটা বসছি, হঠাৎ দিকে সামনে ওই মাতৃভক্তি অটুট তো সেই ছিল কিন্তু। আর সকালবেলা যে ঝগড়া করছি মার সঙ্গে যে তকটক করছি, সেটে একা ঠিক সামনে ডেট টানায় দিয়েছে সেইটা। মানে কত বুদ্ধি রাখে, কত ইয়ে। তারপরে রান্নাবান্নায় খুব এক্সপার্ট, মানে তার রান্না যারা খেয়েছে তাদের খুব বেশি কিছু রান্না পথ তৈরি করে না, যে করবে সেটা খুব মনোযোগ দিয়ে রান্না করে। সে মাতৃসম্মেলনের জন্য বলতো যে রান্না করবেন, সবসময় নাম করবেন, নারী করেও দেখাতে চাই, যা রান্না করতো সেই জিনিস
অপূর্ব লাগতো সেইতে। একবার আমাদের, আমি বাড়ি ছিলাম না, সত্তর গেছিলাম, পরে আমি একটু যখন শ্যামনগর আসি, তো শ্যামনগরে আমাদের চিত্ত গাঙ্গুলি ঋত্বিক, ওই যে দুর্গাপুরে, ও আমাদের বাসায় এসছে, তা এসে হাতে রুটি খাবে, রুটি না লুচি বানিয়েছে, আর ইয়ে রান্না ছিল কাঁচকলার তরকারি রান্না ছিল, কাঁচকলা দিয়ে একটা তরকারি। তা আমি এসে দেখছি চিত্ত ওই কাঁচকলার তরকারি আঙুল দিয়ে চেটে দিয়ে খাচ্ছে, কেটে বলছি কাঁচকলার তরকারি এত সুন্দর হয়, এই এমন করে রান্না করে আমার। সে গিয়ে আশ্রম গল্প টল্প করবে, এবং প্রত্যেকটা জিনিসই ওই রান্নার করে ওর সিস্টেমটাই আলাদা ছিল, মানে এত সুন্দর রান্না দিয়েছিল প্রসেসটা। তা সেলাইতে, সেলাই অনেকগুলো ডিপ্লোমা আছে, এমনি তো লেখাপড়া জানতো, গ্রাজুয়েট ছিল। হাই স্কুলে আমার বিয়ের আগে একটা স্কুলে মাস্টারি করতো, পড়াশোনা করতো, যাই হোক। তা আমাকে আমার বিয়ের সময় যখন কথাবার্তা হয়েছে, আমার দাদা গেছে, দাদা জেগেছে, শোনো আমার ভাই তো থাকে দুর্গাপুরে, তুমি থাকো দমদমে, বাপের দমদমে, তুমি তো এখানে স্কুলের টিচারই করো, তা তুমি কী করে ওখানে থাকবে, আমার ভাই তো সঙ্গে থাকতে হবে, তার ভাই। হ্যাঁ, চাকরি ছেড়ে যাবো, ছেড়ে দিয়ে চলে যাবো, তুমি থাকবে সেখানে? না, আমি সংসার করব, সে আমার দরকার নেই। সেই তার ঠিক আছে। এবং বিয়ের আগের দিন পর্যন্ত ও ঘরের কাছে ওর স্কুল ছিল, স্কুলে টিচারি করতো, সেতে টিচারি করতে। বিয়ে হলো, আমার সঙ্গে চলে গেল দুর্গাপুরে। দুর্গাপুরে গিয়ে আর নতুন আমাদের প্রজেক্ট ইয়ে হচ্ছে, স্কুল খুলেছে, স্কুল খোলার পরে সব টিচার নেবে, মেয়ে টিচার নেবে। তা এখন টিচার নেবে বলছে যাদের বউ বা মেয়ে টেয়ে থাকে তাদের আগে প্রিভিলেজ, কোয়ার্টার দিতে পারবে না, সেই কোয়ার্টার হয়ে যাবে, সুতরাং তাদের আগে প্রিভিলেজ হবে। তা ওই স্কুল কমিটির যিনি সেক্রেটারি, তিনি ছিলেন আমার বস, আমার চিফ ইঞ্জিনিয়ার এসসি দে, বাঙালি। আমাকে বলছে রাহা, তোমার বউ নাকি আগে মাস্টারি করতো, বলে হ্যাঁ করতো স্যার, তা আমাদের স্কুলে দিয়ে দাও সেতে। তা বলছে হ্যাঁ ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো, আমাদের স্কুলে দিয়ে দাও, আমাদের তো কোয়ার্টার দিতে পারবো না, যাদের সুবিধা আছে সেইগুলো আমরা নিয়ে স্কুলের কারো বউ হোক বা মেয়ে হোক, আমরা সেইগুলি থেকে প্রিপেয়ার দিই। তার দেখো, আর আমার অফিসার বলছে স্কুলে তোমার মাস্টারি করার জন্য তুমি রাজি? না, আমি দাদাকে কথা দিয়েছি, আমি আর মাস্টারি করবো, আমি সংসার করবো, সংসারের কাজ করবো, সংসার। তো আমি গিয়ে বললাম, তাই? হ্যাঁ, দেখো আমার স্ত্রী বিয়ের আগে দিল্লিতে একটা স্কুলে মাস্টারি করতো, ওরা ব্রাহ্ম সমাজের লোকেরা, কিন্তু বিয়ের পরে আর সেই করলো না আমার সঙ্গে, সেই যেখানে আমি ট্রান্সফার হই বা ইয়ে, আগে সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করতেন উনি, ইঞ্জিনিয়ার করে আসে, সেও করিনি। তা তো কিন্তু আমার স্ত্রী তো ইয়ে, তা ওনার স্ত্রীকে বাড়িতে গিয়ে গপ্প করছে, দেখি সেই মেয়েটা কই, তাই আমার বাসায় আসছে। এই হোক, তাই পরে পড়তে গেলে আমার স্ত্রীকে খুব ভালোবাসতো, আসতো মাঝে মাঝে মানে আসতেন সেইতে। দেখুন, এই অন প্রিন্সিপাল কথা দিয়েছি যে আমি মানে, তাছাড়া ছোটকাল থেকে ওর মামাই তো, ওরা সব দেওঘর তো, তো ও মাঝে মাঝে যাইতো ঠাকুর বাড়ি, তো বড় মার কাছে থাকতো, ঠাকুরের দিয়ে দিয়েছে, ঠাকুরের নীতিগুলো মানে যেটা বলতো, মানে মাতৃসমাজে যেটা বলতো, সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করবার চেষ্টা করতো, একদম সবচেয়ে বড় কথা হচ্ছে ওইটা সেতে। এবং চলে গেছে, এবং আমার আত্মীয় স্বজন সবাই কান দিচ্ছে, সত্যি এরকম, মানে আমার বাগিনা মানে মেজো মাইমা, মেজো বৌদি, এবার সবাই একটা ইয়ে ছিল আর কি আমাদের বাড়িতে। আমার বৌদি মানে ওরা খুব ইয়ে করতো। তা
চলে যখন যাবে তো যেতেই হবে। অল অফ এ সাডেন কী যেন একটা হলো না, পেটের থেকে একটা ব্যথা আরম্ভ হলো। 15-16 দিন ছিল আর কি নার্সিংহোমে। ডাক্তারও চেষ্টা করেছে আপ্রাণ, যাই হোক চলে গেছে সেই। তা এর আমাদের আশ্রমের সর্দা মাঝে মাঝে আমাদের কোয়ার্টারে আসতেন, কোয়ার্টারে থাকতেন। তাই ওনার সঙ্গে যে রান্না করতে আসতো, তার বৌমা তুমি একটু দাও তো দেখি, তুমি একটু দেখায় দাও, ওরে ও কী রান্না করে, ও সত্যি দেয় বাবা, ভালো বিভিন্ন প্রসেসে রান্না জানতো। রান্না হোক, সেলাই ডিপ্লোমা আছে অনেক কিছু। এই যে আমার অফিসের জামা কাপড় টাপড় প্যান্ট ফ্যান্ট যেগুলো ও তৈরি করতো, ওরা তৈরি করে বই করতাম সে, এবং সে দর্জিরা হার মেনে যেত সেইটাই। হ্যাঁ সত্যি। আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনার মানে ওয়াইফ উনি কি বাঙাল? ওই আমার দেশে খুলনায় বাড়ি, তাই না? হ্যাঁ। কেন বললাম, একটা কথিত আছে বাংলাদেশে যারা থাকে বা বাঙাল যাকে বলে আমরা, ওরা রান্নায় খুব পটিয়সী এবং দুরন্ত। এখানে শুনিয়েছিল মনিতার করে যে সমস্ত জিনিসগুলো আমরা ফেলে দিই, গরুকে খেতে দিই, সেই জিনিসগুলো নিয়ে এসে পরিপাটি করে এখন তুললেন একটা গল্প করি। এই আমার ভাগ্নের মেয়ে বিয়ে হবে, একটা দুর্গাপুরের ছেলে সম্বন্ধ ঠিক হচ্ছে। তারপরে তারা আমাদের সৎসঙ্গ, দেওঘর সৎসঙ্গ করছি, কিন্তু আমার ভাগ্নে ওরা হচ্ছে আবার গিন্নিপন্থী। আমার ভাগ্নের মেয়ে কোয়ালিফাইড, অনার্স গ্র্যাজুয়েট, MA তখন পড়ছে, দেখতে সুন্দরী, সব দিকটা ভালো। আর এই যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, এরা আবার ছেলে ইঞ্জিনিয়ার, বাইরে কাজ টাজ করে, যার থাকে না গেছে। এরা আবার খুব গোড়াপন্থী, এরা গিন্নিপন্থী লোককে পছন্দ করে না। হ্যাঁ, এই ছেলের খুব বিয়ে ছিল। তা বিয়ে তো কথাবার্তা হতে হতে যখন শুনলো যে এরকম ইয়ে কী বলে, এরা গিন্নিপন্থী আর হবে না বিয়ে, সে ছেলে বলে দিল। তা আমার ভাগ্নে ধরলো আমাকে, মামা একটু চলেন দেখি বিয়ে টিয়ে। তা গিয়ে বলছে অনেক বলা টলা পরে, ঠিক আছে ঠাকুর বাড়িতে যাবে, ঠাকুর বাড়ি যদি বলা টলা। তা তখন দাদা অসুখ আর কি, আমাদের তার কাছে নিবেদন বিয়ে যদি সব দিকে মিল টিল হয়, তা তো ওগুলো দিকে লাভ দিয়েছে, ওগুলো কেন ওরাও তো ভালো, হ্যাঁ বলবে। তবুও ওই ছেলেটা আর ওই ছেলের মা, আমি কি বলি, আমার কাছ থেকে ভালো কনভিক করার জন্য আমাদের বাড়িতে আসবে ঠিক করলো, সামনেগড় বাড়িতে। আর আমার ভাইদের বাড়িটা আমার সামনেগড়ের পাশে, ওরাও থাকে দূর, ওর বাড়ি থেকে থাকে না। তা ঠিক আছে আসে, ফোন করে দিচ্ছে একদিন রাত্রিবেলায় আসবে। আর আমার পরের দিন একটা বিশেষ কাজে কোথায় যেতে হচ্ছে বাইরে, আসবে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ঘরে কোনো সবজি টবজি কিছু নেই। কয়েকটা পটল কেনা ছিল, সে পটলগুলো লাল হয়ে গেছে, মানে হয়ে গেছে, পেকে গেছে মনে হয়, বাজার ছিল। আর কয়েকটা আলু আছে। ও সেই ছেলে আর ছেলের মা আমাদের বাড়িতে গিয়ে খুঁজে গিয়ে হাজির গেছে, আমি বাড়িতে নেই। তো ওই সে কী করে কী রান্না করে, মানে এমন বুদ্ধি, ওই পাকা পটল, মানে যে পটলগুলো বিসি বের করে এটি করে, মানে এটা ওটা দিয়ে মশলা টসলা দিয়ে মিষ্টি দিয়ে একবার ভালো করে একটা করেছে, মানে তৈরি করেছে, আর লুচি করে দিয়ে দুধে খাই। আমি বৃষ্টি থেমে গেছি, আমি আসছি, আমার কাজ হয়ে গেছে, তাই না আমার খেয়াল নেই যে এরকম আসতে পারে, ওরা আসতেও পারে নাও আসতে পারে, আমি করতে যাইনি। ঘর দেখছি এসে ওই ছেলে মানে আঙ্গুল চাটছে, কী খাচ্ছে, কী তো নেই ঘর তো কিছু। তা আমাকে বলছে আমার, ওই যে পটলগুলো ছিল না, সেই পটলে বেড টেড করে ইট করে রান্না করে, তাই জামাই মানে এই ভবিষ্যৎ খেয়ে খুব বলছে খুব ভালো লাগছে এত। তা আমি তাকে পরবর্তীকাল বলতাম, তুই পাকা পটল এনে জল খেয়ে তুই ভুলে গেলে, সেই বিয়ে হলো আর কি পরবর্তীকালে। তা ও জানতো ঘরে কোনো একটা জিনিস নষ্ট করতে দিত না,
একটা কোনো অপচয় করতে পারো, যা আছে সেইটাকে কায়দা টায়দা করে রান্না টান্না করে সেই বাপরে বাপ সেইতে। এবং বাজার যদি আমার সঙ্গে যেত, ও বাজার করতে জানতো না। বাড়িতে বাজারে আমাদের ঘরের সামনে তো বিক্রি করতে, সব জিনিস বিক্রি করতে আসছে। আমি একটা ছাদে ঘরে কোনো কাজ করছি, ও ওদের দরদরি করে নেবে, আশেপাশে মেয়েরা বউরা সব করে, ও আবার ডাকে, এই একটু নেমে আসো না, একটু নেমে আসো না, কি আছে, ওই তো সবজি এসে দেখো তো কিছু কেনা যায় নাকি, আর তুমি দেখো না ওই যে ওই বাড়ি ছোটো ছোটো বউগুলো কী করে, তুমি করতে পারে না। এরকম বাজারে গেলে আমাদের বাড়িতে মেয়ে কাজ করতো, মানে বড় আদর আদর আদর, আপনি দেখলে আর তাকে আদর লাগবে আমার বউকে দেখলে। কী আছে, একটা বাচ্চাটা মেয়ে কাজ করে, তার মুখে একটু একটু ব্রণ হচ্ছে, এই তুই ব্রণ লাগাইছে, কি লাগাইস না রে, বলছে যে এরকম কি এরকম বলে গেলাম, সে মেয়েরা লাগায় মুখে, সেই আছে কি যেন ভুলে গেছে, হ্যাঁ না পিমেন্টটা না, ওই ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক ঠিক বলে, ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক ঠিক, ফেয়ার অ্যান্ড লাভলি। আমার বলছে বাজারে যাচ্ছ তো, আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি যাবে। হ্যাঁ তুমি বুড়ো বয়সে ফেয়ার অ্যান্ড লাভলি কী করে, বল কি দরকার, নিয়ে আসো না, নিয়ে আসো না, নিয়ে আসো না। আমি তো বুঝতে পারছি ওই মেয়েটাকে দেবে, গুড়গুড় করে কথা বলছে, কাজ করছে, তুই এটা লাগাতে পারিস না, হ্যাঁ তো কেন কত পয়সা পাবে, তো বলছে আমি ইচ্ছে করে আনি নেই, ভুলে গেছি। পরের দিন আবার একটা কাগজে লিখে দিয়ে আবার লিস্টে দিয়ে তুমি একটু নিয়ে আসো। তখন দেখ 26,000 টাকা একটা দাম ছিল, টানছে এনে হচ্ছে, এই যে নে শোন, এইটা লাগাবি, এইভাবে লাগাবি, বুঝলে, নিয়ে যাবি, যা একটু হোমিওপ্যাথি চিকিৎসার দাম তো, ওই গেছে ওর বাবা হোমিও ডাক্তার করতো, ও ভালোই ইয়ে আছে, ওর অনেক বই টই এটা ওটা পড়ে টড়ে তার বাজার ওষুধ কিনে এনে দিতে হতো আমাকে। চাইটি সবাই দূরে পাড়ার লোকে, এই তোমার চোখটা দেখি কেমন, এদিকে আসতো, আসো ওই 2 ডোজ ওষুধ খেয়ে দাও, রাস্তার লোকে ডেকে ডেকে, হ্যাঁ ওই কাজ, বুঝলে, আর ওষুধ না থাকলে এনে দাও, এইগুলো। আমার ঘরে এখন সেই বাক্সগুলো সব আসতে পড়ে আছে, বই টইগুলো পড়ে আছে, এই বই ওই বই কিনে টিনে হোমিওপ্যাথিক চিকিৎসা, মানে বহু গুণের ইয়ে ছিল, আর খুব আদর হতো, না দিলে বড় কষ্ট লাগতো। বলে যাই আমার একটা ব্লাউজ আনতে হবে, ও সবসময় পরতো সাদা শাড়ি, লাল পায়ে আর লাল ব্লাউজ, ওই ওই ছবিটা দেখবেন সবসময়, সারা সবসময়, যত বড়ো বড়ো ইয়ে দেখে তার শাড়িটা তো একটু ভালো দামি শাড়ি, কোথাও ফাংশান যাবে শাড়ি, ওই লাল শাড়ি, লাল পাড়ে শাড়ি, সাদা ভিতর, আর ওই লাল ব্লাউজ, এক কম্পালসারি, মানে জমি সাদা পাটলা, হ্যাঁ পাটলা। এবং আমাদের সামনে করে এক ডাকে সবাই চিনতো, ওই যে লাল পাড়ে শাড়ি পরা বউটা চলে গেল, হ্যাঁ একবার সবাই জানতো ওখানে সেইতে। এবং খুব আদো আদো, মানে দেখলে আপনাকে আদো আদো কথা, যেন বাচ্চার মতন আদো আদো, এইটাই আইনে দাও না, এটা আনো না, এটা দেবে, চ্যারিটি করবে, কাউকে দেবে হয়তো, সেইতে সেইতে, মানে সত্যি তাই, দেখলে মায়া লাগবে আপনাকে, আমার স্ত্রীকে দেখলে খুব মায়াবী, অত্যন্ত ভালোবাসতো, আমার আমার বলে সব পাগল, সেইটাই। যারা একবার তার সঙ্গে মিশিয়েছে বাইরে তারা জানে, বলবো সৎসঙ্গে আসছে, আমি বাড়িতে যে আসুক, ওই এখনও বলে দাঁড়াও একটা বাচ্চা একটু জল খাও, কিছু না থাকে ঘরে, কিছু না থাকলেও ঘরে এটা ওটা মিষ্টি মিষ্টি এনে রেখা হতো, যে আসবে কিছু রেখে তাহলে না খায় ছাড়বে না, খেতে হবে এখানে। মানে আমার স্ত্রী বলে আমি বলছি না, কারণ সৎসঙ্গী আর নাম ধান্দা করতো না, বাপরে বাপ, সত্যি তাই দেখেছি। সেই সাথে উঠে বিছানায় বসে ওর নাম করছে, কী করছে, আরে চলাফেরা সবসময় মুখের নাম করছে, সেটাই। এবং
সবচেয়ে বড় কথা, মাতৃ সম্মেলন যে কথাগুলো সে বলতো, সে নিজে কাজ না করে বলতে পারতো না। আমি নিজে করি না, তাই বলবো কী করে? আপ্রাণ চেষ্টা করতে হবে সে। একদম একদম। আমার মা, আমাদের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, খুব রাজবাড়ি, অত্যন্ত রাজবাড়ি আমার মা। কারণ বড় ঘরের মেয়ে, সেই ইয়ে দেয়, তার রক্তের মধ্যে রয়ে গেছে। মাকে সবাই শ্রদ্ধা করতো, সবাই ভালোবাসতো, পুরো পরিবার। আমার ঠাকুরমারা খুবই করতো, কথাও কম বলতো আমার মা। আর শাসনটা অযথা শাসন করতে হয়, ঠাকুরের নীতি ওইগুলো মায়ের মধ্যে সতই ছিল, যে ওই বেশি করতো না ছেলে পেলেকে, যে আদর দেওয়া বা বেশি করা, এইসব নেই। খুব মা লেখাপড়া জানতো না তখনের দিনে, ওর বড় ঘরের মেয়ে তো, ওদের মেয়েদের স্কুল কলেজে পড়াশোনা নিষেধ ছিল, সেই জন্য সেইভাবে মানুষ হয়েছে। কিন্তু বাড়ির পড়াশোনা সব ছেলেমেয়েরা কে কী করে সব তার নকল দর্পণে থেকে আমার মা। তা আমার মা আমার স্ত্রীকে অত্যন্ত এত স্নেহ করতো না, আদো হতো সেইতে। আমার বলতে আরও তো অনেকগুলো বউ কেউ ছিল, হ্যাঁ, কিন্তু আমার কারণ আমি আমার নিজের স্ত্রী বলে বলছি না, কারণ আমার ব্যক্তিগত জীবনে সে কত পরিবর্তন এনে দিয়েছে না সেটা। ঠিক। আমার অনেক সময় এই স্বামীদের পরে তো সন্দেহ আনতে পারে। যেন আমি অফিসে কাজ করতাম, আমার অফিসে অনেক মেয়েটি আছে, আছে, অনেকই আছে, আসছে আমাদের বাড়ি দেখতে দেখতে আসতেন। আমার স্ত্রী কোন সময় এতটুকু কোনোদিন হয়নি, মানে মানে বোঝাচ্ছে যে তার কোনো ওতে নেই, কোনো সন্দেহ বা কোনো নেই। কারণ জানে আমার স্বামী পুরুষ মানুষ, থাকতে পারে, তাকে ঠিকই আছে। এবং সে দেখেছি অনেক স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, কত টাকা মিটাইছো বহু জায়গায়, হ্যাঁ। আর পুরুষ মানুষ কিন্তু বহুমুখী হবে, সেটা কি আছে, হ্যাঁ, পলিগামী, আর তুমি মনোগামী, বুঝো তো। মেয়েরা মনোগামী, এক পুরুষের দিকে তাহলে, আর পুরুষ থাকবে বহুমুখী, তাতে কি আছে, হ্যাঁ। এ তো তোর থাকা উচিত। তা উদাহরণ তো দেখো, অর্জুন কত টাকা করছে, ওই কত করছে, এদের ইয়েছে না, বীর পুরুষ তাদের থাকবে বহু জায়গায় থাকতে পারবে। তাতে তোমার কি হচ্ছে, তুমি তাকে ভালোবাসো, তোমার জীবন শর্ত। এগুলো সুচ মাতৃভাবে বলে করতো না, নিজেও করে দেখাইছে। একদম কোনো সময় আমার প্রতি তার এত কোনো বিন্দুমাত্র হয়নি। কথাটা তো ঠিক, কথাটা ঠাকুরেরও। ঠাকুরের নীতিগুলো তার জীবনে শতই প্রস্ফুটিত দেখতাম, একটা অটোমেটিক্যালি। একদম। আমার মা কি সাথে দেখে অত্যন্ত স্নেহ করতো আমার মা, আমার কাকিমারা, আমার ঠাকুরমা দেখি নাই, আমার ঠাকুরমা মারা গেছে তার আগে, কিন্তু সবাই বাড়ির। হ্যাঁ, পরিবারটাও তো ভালো আমাদের। কি ওর মামার নাম কি ভুলে গেলাম, হ্যাঁ, মামার নামটা কি, মানে মামার, ও তো শরৎ হালদার, যোগেন হালদার, হ্যাঁ, ওই ঋত্বিক মানে ঋত্বিকাচার্য না, হ্যাঁ, ওই জ্যোতি ঋত্বিক আর কি, হ্যাঁ, জ্যোতিঋত্বিক, হ্যাঁ, শরৎ হালদার, ওরা তো আছে। যাই হোক, তাছাড়া ঠাকুরের নিয়ম নীতি আর পড়াশোনা করতো, লিখতো, ভালো লেখালেখা করতো, অনেক পত্রিকা লিখেছে আগেকার দিনে, অনেক পত্রিকা আছে, লেখা টেখা জানতো, শিখতো। ওর হাতে দুর্গাপুরে এসে ওর কাছে পড়াশোনা করে গেছে, বাড়িকে কোনো পড়াশোনা নিত না, কিন্তু বহু সৎসঙ্গে ছেলেমেয়েরা পড়াশোনা করে তার বড় বড় হয়ে পরে বড় হয়ে গেছে, বাইরে চলে গেছে সব, হামা বলতে পারে। একবার মনে আছে আপনি বলেছিলেন ওই যে মা হতে পারেনি বলে ঠাকুর বলছে, সেই ব্যাপারটা একটু। ব্যাপার হচ্ছে কি,
পরপর 3 বার মিসক্যারেট হয়ে গেল। ডাক্তাররা বললে দেখেন এবার হলে আর বাঁচানো যাবে না ওনাকে। যেবার মিসক্যারেট হয় প্রত্যেকবারই প্রায় মরণাপন্ন অবস্থায় এসে হাসপাতাল থাকতে হয়, ডাক্তারে শেষত যা হয় মেয়েদের 3 বার হওয়ার পরে ডাক্তাররা বললো যে হবে না, কিন্তু স্বাভাবিক মেয়েদের তো আবার এই থাকে, কি করবে? ঠাকুর কাছে বলা হলো, ঠাকুর বলে ডাক্তাররা যা বলে মানা ভালো, মেনে নেওয়া ভালো, মানাই তো ভালো ডাক্তাররা। তারপরে ওর খুব কষ্ট। তো আমাদের যতীন দাস ঋত্বিক ইয়ে ছিল, যতীন দাস, যারা চলে গেছে মিটেন, তখন আমি আমাদের সঙ্গে খুব ছিল। একদিন ওকে চল দে ঠাকুর কাছে যাই, দেখি ঠাকুর কী কয়। হ্যাঁ, ঠাকুর বলছে এ মেয়েটা তো কান্নাকাটি করে, ও মা হওয়ার বড় শখ, কিন্তু এ তো ডাক্তাররা এই বলছে এই বলছে। ঠাকুর ডাক্তারদের কোথায় শোনা তো ভালো, তোর মা হওয়ার বড় শখ। এই ওই সুশীলদাকে দেখতো, ওই সুশীলদা আর তো ছেলে মেয়ে নেই, তারপর মাও তো চলে ফেরে, তো মা ডাকে, ও তুই মা ডাক শুনতে চাই? তুই মা ডাকে ঠেলায় পাগল হয়ে যাবি, কত লোকে তোকে মা ডাকবে দেখিস। হ্যাঁ, কত কত মা ডাক কত শুনতে চাইস তুই? ঠাকুর কত শুনতে চাই তুই? হ্যাঁ, মা ডাকে ঠেলা তুই বিয়ে পাগল হয়ে যাবি তো। হ্যাঁ, দেখা গেল সেই কথা তো মনটা শক্ত করলো। তারপর তো তাকে সবাই রাহামা 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 বলতে হবে। ঠিক ঠিক। তো এই হয়, আর ইচ্ছের পরে যদি টান থাকে, আমি সবচেয়ে লক্ষ্য করে দেখছি, আমরা তো সৎসঙ্গে যে আলোচনা করি, আমি নিজে হয়তো তো করি না, অথচ আলোচনার সময় খুব করে যাচ্ছি, যেহেতু বক্তৃতা দিতে পারি, বলতে পারি। মাতৃসংগ্রহ দেখছে মায়েদের ভিতরে, কিন্তু ওর মধ্যে লক্ষ্য করেছি ও ফালতু কথা, যেটা আমি করি না সেটা আমি বলবো না, কারণ অবাধ হয়। আমার নামটা কি ছিল? লীলা রাহা। লীলা রাহা, হ্যাঁ ঠিক, সত্যি লীলা রেখে গেছেন উনি। আচ্ছা, আর একবার যে এক ডাকাত, সে যে সবার ডাকাতি করতো, আপনার গেছিলেন সোলার চেনফেন, সেই ঘটনা একটু। একবার তখন রিটায়ার করে দুর্গা শ্যামনগরে এসে গেছে, তো শ্যামনগর থেকে মাঝে মাঝে সৎসঙ্গে যাওয়ার জন্য, ওই গ্রাম অঞ্চল তো, ওদিকে আশেপাশে ডার্ক অনেক গ্রাম আছে ভেতরে, সেইতে। তা একবার আমাকে বললো যে আমরা উৎসব করবো, আসবেন, ওইখানে আপনাদের নিয়ে যাবো, সেখানে সৎসঙ্গ করবো। ঠিক আছে, তা আমি আর ও যাবো, ও মাতৃসম্মেলন করবে, এই করবে। ওরা ও ছোটোখাটো উৎসব করেছে ওখানে, খাওয়া দাওয়া ওই সাইডে দুপুরবেলা খেয়ে দেয় একটা মাঠের মধ্যে প্যান্ডেল করে, সেখানে বক্তৃতা দেওয়া ধরো আসরে বসতে। সবে মাত্র বক্তৃতা আরম্ভ হবে না কি জানি, তখন কাল বৈশাখী ঝড় এসে একেবারে উল্টে পাল্টায় সব উড়ায় টুড়ায় নিয়ে চলে গেল। সে মিটিং পণ্ড হয়ে গেল। পাশে ওদের বাড়িতে এসে উঠলাম এসে বাংলা বসলাম না। তারপর দেখছি অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, কিন্তু আমাদের চলে আসতে হবে, কী করা যায়। তারপর সবাই বলে না থাকেন, আজকে যাবেন কী করে এই অন্ধকারে, কোনো যাই নেই ওদিকে। তাহলে ঠিক আছে, যা চিনে যাবো, আর রাস্তা আছে তো। তো অন্ধকারের মধ্যে দুজনে চলো বড় রাস্তা পড়লে, বড় রাস্তায় তো বাস টাস পাবো, চলে যাবো সেখান থেকে। তো ও গ্রামের মধ্যে বেশ খানিকটা রাস্তা, প্রায় এবারে 2-2.5 কিলোমিটার রাস্তা আমাদের হেঁটে আসতে হয় বড় রাস্তা থেকে। সেই মেঠো রাস্তা, বারবাগানের মধ্যে রাস্তা, এদিক দিয়ে সেদিক দিয়ে নিয়ে গেছে, খেয়াল নেই। কিন্তু অন্ধকারের মধ্যে করতে 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 আমরা ভুলে গেছি। রাস্তা ভুলে গিয়ে রাস্তায় চলে গেলে একটা মানে পাড়া গেলে একটা সেগুলো উঠেছে, উঠে অন্ধকারের মধ্যে কিছু জিজ্ঞাসা, আচ্ছা আমরা বড় রাস্তা উঠবো কোথায়? সে বলছে বড় রাস্তা, আপনার এদিকে কোথায় আছেন?
মানে মারা কথা বলে আমরা যা সৎসঙ্গ করতে গেছিলাম ঠাকুরের, সেখানে গিয়ে তা ঝড়ে ঝড়ে উঠে গেছে, আমরা বড় রাস্তায় যাবো, গেলে বাস ধরতে পারবো। হ্যাঁ, সৎসঙ্গের দিকে হ্যাঁ, রাস্তা আপনি এখান থেকে তো কী করে চিনবেন, চলেন আমি প্রচুর যাচ্ছি। তারপর বলছে কি আচ্ছা, মাঝে মাঝে চাঁদের আলো এসে পড়ছে, তো আমার গলায় বড় একটা চেন ছিল, সোনার চেন সবসময় থাকে, ওর গলায় একটা চেন সবসময় লাগবে। ও আর কিছু না গো, ও তো অনেক গয়না টয়নার ছিল, কোন পত্রিত না, কিন্তু একটা চেন সবসময় গলায় থাকতো। তা বলছে ও মা, তুমি ওটা রেখি কি ওটা রেখেছ? হ্যাঁ, এই জায়গাটা খারাপ জানো, তুমি ভালো করে ডেকে রাখো। হ্যাঁ, এইসব মতো কথা, দেখা মারা কথা, ডেকে রেখে চলো, আমি জবরদস্ত হয়ে আমার সঙ্গে চলো তোমরা, উল্টো বড় রাস্তায় এসো তোমরা। হ্যাঁ, আর আমরা তো চিনি না, বলছে দেখো বাবা, তুমি তো ছিলে বলে আমরা রাস্তা পেলাম, নাহলে পেতাম না। শোনো বাবা, তুমি ঠাকুরের লোক, নাহলে ঠাকুর কেন তোমাকে পাঠাবে? ওই কথা, ও আস্তে আস্তে ওর ওই কথাটা ও বলে যাচ্ছে কাউকে। তারপরে হ্যাঁ হ্যাঁ, তা হতে পারে, সেই জন্যই মিশেছে, তোমার ঠাকুরের লোক বলেই তুমি এই রাস্তা পেয়ে যাচ্ছ, চলো কেন এই দেখ আমার কথা। বড় রাস্তার কাছে এসছে, দাঁড়াও এখানে, একবার বাস আসবে। কিছুক্ষণ পরে দাঁড়ানোর পরে একটা জিপ গাড়ি আসছে, এসে ওখান থেকে ফেলছে, লাইট ফেলে এসে আমাদের কাছে আসবে। কাসেম, তুই এখানে কি করিস? হ্যাঁ, পুলিশের গাড়ি। হ্যাঁ বাবু, এই রাস্তা হারাই এদের রাস্তা দেখা দিতে চাইছিলাম। হ্যাঁ, তুমি এদের রাস্তা দেখাতে চাইছো? হ্যাঁ, এখানে? হ্যাঁ, না বাবু, ওরা রাস্তা করতে ভুলে গেছিল, কোন জায়গায় যাবে, তাই আমি যাইছি। কারণ মা এই মা যাচ্ছিল। তুই মা বলছিস? হ্যাঁ, না না, তো আপনারা যাবেন কোথায়? আমি বললাম আমাদের যাবো সামনে কম জায়গায়, এই তো দূর আছে অনেক, তাই বাস পাবেন কি পাবেন, ঠিক আছে ওঠেন, লাগছে আমাদের গাড়িতে ওঠেন, আমরা পৌঁছে দিয়েছি, পুলিশের গাড়ি, ওই পেট্রোল দিচ্ছে। উঠলাম, ওর সঙ্গে আপনার পরিচয় নাকি? ও তো এই অঞ্চলের ডাকাতে সেরা। হ্যাঁ, আর আপনার গলায় চেনে চলছে, ছেড়ে দিল। ও আপনার ওই সৎসঙ্গে ঠাকুরের কথা, সেই জন্য ঠাকুর আপনাদের সময় আসেন বলছে। তারপর আমার স্ত্রী মানে আস্তে আস্তে রসায় সেই দারোগা আর যাচন করছে, করতে 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 দেখেন মানুষের কিন্তু সব ভালো এবং খারাপ দুটো জিনিসই আছে। যদি ভালো সে টাচ পায়, সে তো ভালো গোলমাল জেগে ওঠে, আর যদি খারাপের টাচ পায়, খারাপ হয় সেইতে। তা এই যে আপনারা পুলিশে কাজ করেন, পুলিশের ভিতরে তো ভালো মন্দ দুটোই আছে। তার যদি চোর ডাকাতকে যদি ওই তার ভালোটাকে তোলার যদি চেষ্টা করেন, তা করবেন না, আগে ধরেই তো পিঠে তেরম করলেন আপনারা, এই করলেন, তার মধ্যে কোথায় খুঁজেও তাকে রেকটিফাই করতে পারলেন না। হ্যাঁ, এই আস্তে আস্তে এই কথা সে কথা বলতে বলতে যাজন করতে 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 আমাদের বাড়ির সামনে চলেন না, আমরা আসবো। আচ্ছা মা, আপনি যে আমাকে বললেন, আমার যে জীবন এসব জানা ছিল না, বুঝলেন, আপনারা তো অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, এই যে লোকগুলো খারাপ খারাপ কেন ভাববেন, আগে প্রত্যেকটা মানুষের ভালো এবং মন্দ দুটো জিনিসই আছে। সেই মন্দ জিনিসটা না থাকে, যে ভালোটাকে পেলে সে ভালো হতে পারে। তাহলে এই তো কাসেমকে দেখলেন, তাই এই যে আপনাদের আমার স্ত্রী বেশ রসিয়ে খুব ভালো দাজন করতে পারত সেইতে, এবং খুব প্রফিটেবল দাজন। খুবই মানুষরা পুলিশ তো তার হয়ে গেল, নেমে ঠিক আছে অন্য এক সময় আসবো থাকেন সেইতে বলতে আপনার স্ত্রীকে ছেলে বেঁধে নিয়ে আসবেন। আমার স্ত্রী বলতে
সেটা ওই পেট্রোল টোট্রোল দিয়ে সেই দারোগাটা সে তো মানুষ কি জানেন, এই আমি আমার স্ত্রী আজকে মৃত্যু দিবসে অনেকগুলো কথা মনে আসছে এতে। আবার মন্দির করবো দুর্গাপুর যখন কী হলো, প্রত্যেকে বাড়িতে গিয়ে কী করে করবে, দাদারা তো টাকা দিচ্ছে, মায়ের লোক এক কাজ করবেন, আপনার বাড়িতে 5 জন লোক তো রোজ রান্না করেন, হ্যাঁ, রান্না করার ভিতর যে চালটা নেবেন তার থেকে 1 মুঠ চাল রোজ এই হাঁড়িটার মধ্যে রেখে দেবেন, 30 দিন হবে। সেই চালটা আপনি নিয়ে রাখবেন, তার দামটা আপনাদের 4 আনা 6 আনা 8 আনা যা হয় সেটি মন্দিরে দেবেন। হ্যাঁ, তো এই যে তার ইয়েটা চলার মধ্যে রান্না করতে কত তেল লাগে মাসে, এত তেল চামচে মেপে পেঁপে তেলটা দিয়ে করবেন, রান্না করবেন। কীভাবে রান্না করবেন প্রসেসটা দেখা দিতে, এইভাবে করলে তাই রান্না ভালো হবে। ওই এখনও সেদিনও ফোন করছিল যে আমরা কালের সময় বেরোতো, শনিবারে টারে রবিবারে চলে যেতাম, ও মায়েদের নিয়ে গোটা দুর্গাপুর এজন বিজন হেভি চলে যেত, রাত্রে এক বাড়িতে থাকতো মায়েদের সঙ্গে, মায়েদের নিয়ে ঘুরে তা সেদিনে এক পাল আর কি, সে বয়স হয়ে গেছে, সে বলছে আমার যখন রাস্তায় ইয়ে বিক্রি করতো, কী বলে গামছা বিক্রি করতো, ফুটপাতে গামছা বিক্রি করে সংসার চালাতো, তারপর একটু বাচ্চা আছে, মা আমার এই ছেলেটাকে একটু আসে, এ খুব বড় হবে, কোনো চিন্তা করবেন না, আপনি যখন ঠাকুরকে নিয়ে চলেন একে ঠাকুর মুখে করে দেখবেন খুব হবে। তার ছেলে সেই সময় বল করছে, সেই ছেলে সুইডেন থেকে এটি নিয়ে এখন ওই বাবা ইনস্টিটিউটে এখন চাকরি করতে সেতে, বাবা ইনস্টিটিউট, হ্যাঁ, বাবা রিসার্চ, সেতে বলছে গিয়ে, তা বলছে সেই ছেলে রামা হাত দিয়ে আশীর্বাদ করছে, আমার কোনো চিন্তা নেই, সেইতে ঠিক ওরকম। যাই হোক, দুর্গাপুরে যারা পুরনো তারা এখন যারা নতুন তারা দেখিনি তো তাকে, সেইতে। একবার কি ফোড়া হয়েছিল, বর্দার কাছে গেছিল, কার মঙ্গল না ফোড়া নাকি? বড়দা খুব স্নেহ করতেন, একবার তো যেমন হাত ওর নাড়াতে পারতো নাই করতো না, তা বলছে এইভাবে ব্যায়াম করে, এইভাবে, তা বলছে হ্যাঁ কর, কাউর মাজায় কাউর বান বড়দার করে, ছেলের কাছে মেয়ে মায়ের কি লজ্জা করে, হ্যাঁ এবার পর করে দেয়। তা একবার ওই ইয়ে হয়েছে, ফোড়া হয়েছে কার্বন কর, তারপরে বড়দার কাছে নেই, ব্যবসা করতে পারে না, বড়দা কেটা বললেন এই লাগাতে পারছে, ওখানে পর দিন ফেটে গেল ছিল এখানে। তা আমি বলছি আমি চলে আসবো আমার অফিসে, তাহলে ও থাক তুই চলে যা, ও ভালো হয়ে যাবে। বড়দা রোজ দেখতে কত হয়ে আছে, বড়দা আমার কি একটা হোমিওতে ব্যবসা করলেন, করে ভালো হয়ে এটে লোক দিয়ে পাঠাই দিল আমার। বড়দা খুব সেরে করতেন, খুব সেরে করতেন। ছোটদাও তো আসতো কন্টিনিউয়াসলি। যাই হোক, সে নেই আজকে, তা অনেক কথা মনে পড়ে যাইতেন। আমি 46 বছর আমার জীবনে সঙ্গ করেছি, এরা খুব বিস্তারিত, এরা একটু জানে কেমন তার চলা বলার মধ্যে ফালতু কথাটা বলতো না, সে যেটা না করে সে করবে না, দরকার এই ফালতু বক্তৃতা দেওয়া তা না, সে চলার সঙ্গে তার মিল ছিল। যাই হোক, পরমিতা রাতুল আজকে সুযোগটা পেয়েছি আপনারা, আমি আমার নিজের স্ত্রীর সম্বন্ধে আমি বলছি, কেউ কিছু মনে করবেন না। না কেন, এটা আমাদের শিক্ষা, কারণ আমার কারণ তার সঙ্গে যারা মিশেছে, যা বুঝতে পেরেছে, এই যেমন মিশেছে, এর অনেক কিছু বলতে পারবো কী করতে। তা সবাই মানে রাহা মা চলে যাতে অনেকেই
খুবই সব জায়গায় যেখানে যেত, আর কখনো মাথার কাপড় খুলে এলোমেলো চুলে দেখা যায় না। তার একটা বউ একটা সতী ট্রেনে উঠতে পারছি না, জায়গা নেই, থাকবে যাতায়াত করতে তারপরে বসতে হবে, খুব বুদ্ধি। আগে তো ঢুকে যাবে ডেকে, মানে এমন যাজন করলো না, ও মা একটু জায়গা দে, তুমি বসো, তুমি বসে না। বসলাম, ও বসলো, বলে বলে আমাকে ডাকে। আচ্ছা আমি দাঁড়াই, ও আমার স্বামী তো, উনি পারেন না, উনি বসুন। ও আমার স্বামী বসে, একটু জায়গা দে। বঙ্কিমমণ্ডল বলে যে, ও আমরা যখন বিয়ে মধ্যে আসতাম না, বাঁকুড়ার বঙ্কিমমণ্ডল ছেলে বলছে, আমাকে আগে ঢুকোই দেয়, দেখছেন আবার জায়গার ব্যবস্থা করে দেবে। এমনভাবে লোকের সাথে আলাপ করবে, করে করে জায়গার ব্যবস্থা করবে, করতো, হওয়ার ব্যবস্থা, বসার ব্যবস্থা করতো। ও বুদ্ধি ছিল, ওরে বাবা, অনেক শিক্ষা। তখনকার দিনে বিয়ে পাস ছিল। আবার যখন শুনেছি নাকি যারা যারা যাজনে যেত, যে ঋত্বিক বা গুরু ভাইরা রাত বিদ হয়ে গেলে খেতে না পেলে, এই চলো আমার কাছে চলো, চলে আসতো। হ্যাঁ, খুব ইয়ে ছিল। চিড়ে ফিড়ে একদিন নাকি কিচ্ছু ছিল না, চিড়ে ফিড়ে দিয়ে এমন করে দিল সবার পেট ভর্তি। বর্ধমানের মন্দিরে ওই কর্নেল ছিল, কর্নেল বলে ডাক্তার সুবোধদা, ও গাড়ি নিয়ে জিপ করে 7-8 জনে ঘুরে ঘুরে রাত্রে প্রায় 1টা বাজে, 1টা কি আমি ঘুমাচ্ছি, ও জয় গুরু জয় গুরু জয় গুরু, কে ও রামা আমরা আসছি। কোয়ার্টার দরজা করছে, হুল হুল করে বলছে, ঢুকে পড়েছি, এই দাঁড় কিছু খেতে দাঁড়া। ও দাঁড়াও দেখে, সে কী করছে, ওই ঘরে চিড়ে ছিল, দুধ ছিল, কলা ছিল, সেগুলো মেখে রেখে সবাইকে বাটি থেকে দিয়ে দিয়ে যা হেঁটে সব ইয়ে ছিল, সবাই বলবো তো আমার হাতে খেয়ে আসছে, আজ পেট ভরে গেছে, আজ আমার ডাকবে না। এই জায়গায় তার সঙ্গে যারা মিশেছে তারা জানে, মানে পুরো ঠাকুরমুখী ছিলেন। পুরো ঠাকুরমুখী ছিলেন। ঠাকুর গত পরিষ্কার পরিচ্ছন্ন কথা, সবকিছু লক্ষ্মী লক্ষ্মী, সব গুণে একদম গুণান্বিত, এবং সবাইকে আপন করে নিতে পারতেন, ভালোবাসা। ড্রেসটা সবচেয়ে ভালো কি জানি, আমার জন্য একটা ব্লাউজ নিয়ে আসতো, মরবার আগে বাজারে গেছে, আমি যাচ্ছি বাজার কিছু করবো, তুমি এই দোকানটায় কিছু, এই দোকানদার 1 জোড়া ব্লাউজ নেবে, ওই লাল ব্লাউজ, ওর পছন্দ হচ্ছে না, এটা তাই সে লোকটা বলছে এটা 28 টাকা করে পড়বে, 27 টাকা করে দাও, সে দেবে না, তাই বলছে দাও না দাও না, বলছে দিচ্ছে, তা আমি দেখি কি বলছে, দেখেন আমাদের কেনার দামে দিচ্ছে ওনাকে 28 টাকা করে পড়বে, তা আমি টাকা বের করে দিতে, রাস্তায় বলছে ও কিনা দামে দেবে, নিশ্চয়ই তো লাভ তো কিছু করেছে, তা আমি কম দামে 1 টাকা কম, কেন কমাবে না সেতে, তো তুমি দিয়ে দিলে, আরে দরাদরি করে কী দরকার হতো, দিয়ে দিলে হয়ে যায়। তারপর মরার পরে দেখি ওর ওই আলমারিতে 56-58টা ব্লাউজ, নতুন ব্লাউজ পরে আছে। 56টা ব্লাউজ ছিঁড়ে গেছে, ওটা কেটে সেলাই করতে পারতো তো, সেলাই সেলাই পাঞ্জাবি টাঞ্জাবি জমা করে দিলে খুব কঠিন, ওদিকে অদ্ভুত কারণে চলে গেছে, পরমিতাটা চলছে, মঙ্গল কামনা আপনারা করেছেন, আমিও করি, যেখানে থাকুক যে অবস্থায় থাকুক, তার রাজ্যতে চলে গেছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ সে সবসময় নামময় থাকতো, সবসময় চলাফেরা তো সবসময়। চলেই যদি
যাবে তুমি, বাঁধলে কেন প্রেমের ডোরে? চলেই যদি যাবে তুমি, বাঁধলে কেন প্রেমের ডোরে? সুখের স্বপ্নে ডুবালেই যদি, সুখের স্বপ্নে ডুবালেই যদি, সুখের স্বপ্নে ডুবালেই যদি, এখন কেন কাঁদাও মোরে? চলেই যদি যাবে তুমি, বাঁধলে কেন প্রেমের ডোরে? চলেই যদি যাবে তুমি, বাঁধলে কেন প্রেমের ডোরে? সুখের স্বপ্নে ডুবালেই যদি, সুখের স্বপ্নে ডুবালেই যদি, এখন কেন কাঁদাও মোরে? চলেই যদি যাবে তুমি, বাঁধলে কেন প্রেমের ডোরে? তোমার সঙ্গে প্রথম মিলন ক্ষণে মোর আখি দুটি এক হয়ে গেল তোমার আখির সনে। তোমার সঙ্গে প্রথম মিলন ক্ষণে মোর আখি দুটি এক হয়ে গেল তোমার আখির সনে। ভেবেছি তখন সব চাওয়া মন, ভেবেছি তখন সব চাওয়া মন তোমাকেই রবে ঘিরে। আমার মাঝে তোমার আসন রইবে জীবন ভরে। চলেই যদি যাবে তুমি, বাঁধলে কেন প্রেমের ডোরে? সুখের স্বপ্নে ডোবালেই যদি, সুখের স্বপ্নে ডোবালেই যদি, এখন কেন কাঁদাও মোরে? চলেই যদি যাবে তুমি, বাঁধলে কেন প্রেমের ডোরে? আমার যে কিছু ছিল না তোমায় দেবা, তাই বুঝিব বিরহে কাঁদাও এবার। আমার যে কিছু ছিল না তোমায় দেবার, তাই বুঝিব বিরহে কাঁদাও এবার। বিদায়ের বেলা শরণের জাল বোনা, মনের মাঝারে বিরহের
ক্ষণ গোনা বিদায়ের বেলা স্মরণের জাল বোনা মনের মাঝারে বিরহের ক্ষণ গোনা হাসিয়ার গান ফুরালো এবার হাসিয়ার গান ফুরালো এবার শুধু ভাসি আখিল রে এখন কেন কাঁদাও মোরে সুখের স্বপনে ডুবালে যদি সুখের স্বপনে ডুবালে যদি এখন কেন কাঁদাও মোরে চলেই যদি যাবে তুমি বাঁধলে কেন প্রেমের ডোরে চলেই যদি যাবে তুমি বাঁধলে কেন প্রেমের ডোরে বাঁধলে আমায় প্রেমের ডোরে বাঁধলে কেন প্রেমের ডোরে বসতে বসতে ভাবছি আজকে পূর্ণিমা আছে যদি কলাদা একটুখানি এসে করে দিয়ে যায় কারো মনে ব্যথা দিয়ে কথা হতো না কেউ কেউ বুঝতে পারবো না তার এসে উড়াই দেবে ঠিক 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 আজকের দিনেই গেছিল এই পূর্ণিমা তিথিতেই এই দুর্গাপুরে আসছে তো হ্যাঁ এখানে আসছে এই ইয়েতে আমরা এখানে হ্যাঁ এখানে এসছে তো এখানে আমি তখন আসিনি তার আগে এসছে না এখানে এসছে নিচতলায় এসছে না না ওই মেলায় আসছিল তোমার আমার শাশুড়ি আইছিল ও আইছিল আমি তখন আসিনি তুমি বোধহয় ছিলে নিয়ে আইছিলে ওই মেলাটা দেখে দিয়ে গিয়ে গপ্প দিয়েছে তাহলে যেও তারপরে ওইখানে দীক্ষা দিবস উপলক্ষে 2 বার আসছে এদের বাড়ি এই বাড়িতেও আসছে এই বাড়িতেও আমরা এই বাড়িতে হয়ে গেছে সেটাই তোমাদের সাগরে যাবো আমরা এরপরে আমার ভালো লাগছে না সামনগরে কিছুতেই যেতে চাইতো না সেটাই ওখানটায় একদম অত গিঞ্জির মধ্যে খোলামেলা জায়গায় ছিলেন তো গিঞ্জির মধ্যে ওনার ভালো লাগতো না একদম ওনার মামার বাড়িতে ওপরে সব আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাইতো সব এ করতো নিয়ে যেত পরম পিতা রাতুল চরণে আজকে সেই তিথি মানে প্রয়াণ তিথি বা তিরোধান তিথি চলে গেল পরের দিন নিমতলা ঘাটে হয়েছিল তো নিয়ে গেছে তার দেখছি সেখানে সব ওই মায়েরা ওই নীল পুজো ওই একটা শিবের মন্দিরের মতো আছে ওই শ্মশানঘাটের কাছে গাড়ি ভরে ভরে লোক আসছে সব মায়েরা পুজো দিচ্ছে গেছে আর ঢুকে দেখি কি তার পায়ে ওই সিন্দুর টিন্দুর মারছে সব মায়েরা আরে কি রে বলো বিধব শত কত একটু তাদের নাকি থাকে ওইখানে নিমতলায় ঘাটে এখন নিমতলা ঘাট অন্যরকম হয়ে গেছে আগে যখন ছিল ডালা ছিল আমার কাকা আমাদের কাকাকে ওইখানে দাও করা হয়েছিল সে তখন নিমতলায় ছিল পরম পিতা রাতুল চরণ সবাই মঙ্গল কামনা সবাই সুখে থাকুন শান্তি থাকুন সুস্থ থাকুন সবাই জয়গুরু ভালো লাগলো যে আজকে মানে এক ভক্তিবতী মায়ের কাহিনী শুনলাম লীলা রাহামা আমাদের শ্রদ্ধেয় রাহাদা ওনার স্ত্রী তিনি গত হয়েছেন দেহ রেখেছেন ঠিক আজকের দিনে মানে আজকে এই তিথি পূর্ণিমাতে তো তার এই যে আত্মজীবনী বলুন বা তার সম্পর্কে যে আমরা শুনলাম সত্যি এর মধ্যে শিক্ষামূলক আছে আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা আমাদের মায়েরা যে আছেন প্রত্যেকটা মা যদি এই গুণটা নিতে পারেন এবার রাধা বললেন তিনি তো আর
মিথ্যে বলবেন না, বা আমরা যারা অনেকে দেখেছে তিনাদের মুখেও শুনেছি যে তিনি যা বলতেন তা নিয়ে জীবনে করতেন ঠাকুরের মতো। ভালো মানুষ বেশি দিন থাকে না। তো আমাদের যা শুনলাম সেটা যেন আমরাও তো চেষ্টা করব প্রতিটি মা প্রতিটি ঘরে যেন সেগুলিকে নিজের চরিত্রগত করতে পারে, এই প্রার্থনা রইল। আর সবাই মিলে সেই লীলা মায়ের আত্মার শান্তি এবং তিনি যেন পরমপিতার রাতুল চরণে অবস্থান করেন এই প্রার্থনা করি। আর কি বলবো, আমার একটা কথা বলি, আজকাল তো ঘরে ঘরে দেখি স্বামী স্ত্রী ঝগড়া। হ্যাঁ, এবং স্ত্রী সে স্বামীর উপর থাকতে চায়, আর স্বামীও তার নেই। এই যে প্রত্যেকটা স্বামী স্ত্রী ঝগড়া। আমরা জানি না, আমি আমাদের বাড়িতে আমি হোক, আমার দাদা বা আমার ভাইটাই খুব আমরা কোন দেখি না এরকম মানে করে ঝগড়া দ্বন্দ্ব করে 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 দেখেন। একদিন আমার খুব ভাই এই যে অমরের, ও তো খুব বড় বিরাট অফিসার ছিল, ওর বউ অ্যাকচুয়ালি হেডমিস্ট্রেস ছিল হাই স্কুলের। একদিন দুজনে কি বেঁধে গেছে দোতলায় আমাদের পাশের ঘরে। আমার মার এমনি ট্রেনিং, ওখান থেকে বলছে, ওর ডাক নাম হচ্ছে মরুনে অমর। এমরা গলা শব্দ শুনতে পাচ্ছি কেন? আমার মা থেকে এই দেখি দরজা জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। হ্যাঁ, তা আমার মা যে ট্রেনিং আর কি, আমার মা দিতে আমার স্ত্রী দেখতাম বাড়িতে স্বামী স্ত্রী এত ঝগড়া, বাইরের লোকে কথাও হতে পারে মিল না হতে পারে, শব্দ পেয়ে গেল অন্য করে যাবে। ছোটো বাচ্চা দেখছে শুনছে, তারা কি মনে সে ছেলে মেয়েগুলো কী হয়? হ্যাঁ, তাই না? ঠিক, তুমি ঝগড়া ঘরে করে তোমার ছেলে মেয়ে দেখছে না, কোন ভক্তি সত্যি আসবে? আমার স্ত্রীও আমার মা খুব ফলো করতো। আমার মা তখন লেখাপড়া জানতো না, অথচ সাধারণভাবে কমাও না কথাগুলো তার ভিতরে ইয়ে ছিল। আমার মা খুব ই করতো আমার স্ত্রীকে। ঠিক ঠিক, বৌমা মেয়ের মতন। আমার বাড়ির যতগুলো বউ ছিল সবাইকে মেয়ের মতো মনে করতো। সত্যি তাই, আমার মা ট্রেনিং ছিল আলাদা। বাড়ির বউ টৌ সব কেন তার নিজের মেয়ে, অন্যায় অপরাধ করলে 2-4 কথা শোনাই দিল। আমার ভুল হয়ে গেছে। খেতে বসে স্বামীর সঙ্গে জোরে জোরে কথা বলা এ পছন্দ করে না। বউরা উঁচে থাকবে, কেন স্বামীর সঙ্গে কথা বলবে? সে কত কাজ টাজ করি আসে, কোথার থেকে এসে তার মন থাকে অনেক চিন্তা ভাবনায়। হ্যাঁ, ঘরে এসে দূরে ভালো কথা শুনবে তোমার দেখলে। একবার লেবু গাছ কেটে দিয়েছিলেন, আপনি কি লেবু গাছ নাকি কেটে দিয়েছিলেন? উনি আবার সেটাকে জল টল দিয়ে উঁচু করে। হ্যাঁ, আপনি কোথায় লেবু গাছকে কেটে দিয়েছিলেন না কি করেছিলেন সব? ও বাড়িতে। হ্যাঁ, আমার স্ত্রী। হ্যাঁ, গাছ ঘরে গাছ টাছ কেটে দেবে না, ডাল কেটে দেবে না, কোনো কিছু না। বাড়িটা জঙ্গল একটা লেবু সার কোথায় রাস্তায় পেয়েছে, এটা লাগিয়েছে, এই গন্ধরাজ লেবু। তো গাছ বড় হচ্ছে, ফুল হয় না, কিছু হয় না। তো একবার ফুল এসছে, আসার পরে জল টলতে বলছে কি, এই দেখো ঠাকুরের শ্বশুরে জল দিতে যেতে ফুল এসছে গাছে, আর আমি কেটে ফেলবো। তো একটা বাচ্চা গাছটা দিল, আমার দাটা যে ছড়ি ফেলে দিল। হ্যাঁ, একদম কাটবে না, রোজ শ্বশুরে জল দেয়, ওইটা দিয়ে দেয়। তারপর ফুল দেয়, যে ফুল এসছে, সেবার ফুল ধরি না। পরের বছর বেশ কয়েকটা এসে, সেই বছরও মারা যায়। তারপরে সাতটার সময় ওই কয়েকটা লেবু। মানে প্রতিটি ক্ষেত্রে ওনার যে প্রত্যেকটা কাজ শেখার আছে, এবং দরদি
হ্যাঁ, ভক্তিমতী তো বটেই। মিষ্টি, খুব কথাবার্তা খুব মিষ্টি। লেবু বের করলো দেখলেও শাশুড়ি হবে, কায়দা আলাদা। আমার তো হবে। দেখো তুমি গাছ কাটবে না, কোনো গাছের ডাল ডাল কেটে দিতে হবে। বাড়িতে জম সে যখন না থাকে তখন আমি গাছ টাছ কেটে দিতাম, গাছের ডালপালা। আর এ করতো, বাবারে বাবা, গাছে গাছ আনতে টিচারই না। করতো। বিয়ে ঠিক হতে ভাসুর বলেছে চাকরি ছেড়ে দিতে হবে, এক কথায় ছেড়ে দিয়েছি। খুব গাছের বড় মায়া। আর একবার যে কি চুরি করে নিয়ে পালিয়ে গেছিল, চোর আবার এসে ধরা দিল। সে তো বাড়ির ওই চলে আসে, সব চুরি টুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, ও করতো কি, ও তো গয়না টয়না অনেক ছিল, সেগুলো তো রেখে দিচ্ছে ওই দেখছে আলমারি তো রেখে এক পাশে ওই দিকে একটা রেখেছি। বাট রাত চুরি করতে আমার বাড়িতে সব ঘর টর তোর পর করে দেখেছে, দেখে দেখে পাইনি। তোমাদের ইমিটেশন আচ্ছা, কত ছিল, সেই বাক্স ধরে পেয়েছে, তার নিচে রেখেছে। তার মধ্যে একটা বাসন-কুসন নিয়ে গেছে। তারপরে এখন তো নিয়েছে, নিয়ে টিয়ে এখন আমাদের বাড়িতে আসে রেগুলার, যে চুরি করছে সেটা সব লোক ওই যে পাড়ার আর কি গেছে। তারপরে কেন জানি না, ওর ভিতরেটা সবসময় ইয়ে হয়। সবচেয়ে হচ্ছে কি কষ্ট হচ্ছে, আমার ওই সস্তনী ফান্ডের কিছু টাকা একটা কৌটোর মধ্যে ছিল, বেশি টাকা হলে সে ব্যাংকে রাখতাম। তো বলছে আচ্ছা রাখলাম, তা সেটা রেখে দিয়েছি। ওইটা নিয়ে গেছে, নিয়ে টিয়ে গিয়ে বোধহয় খরচ টরচ করছে, এখন তো সহ্য করতে পারছে না। তারপরে পেটে তার আমাশার মতো হয়, এই হয় না, ভিতরে সব জ্বালা যন্ত্রণা করে। ঠাকুরের পয়সা টসা নিচে তারপর আসে আমাদের মাঝে সৎসঙ্গে আসে। তারপরে তুমি সৎসঙ্গে আসো, দীক্ষা নিছ? না, দীক্ষা নাও, দীক্ষা নাও। দীক্ষা নিল, নিয়ে গিয়েও দেখি ওরা খালি পায়খানা করে, পায়খানা করে। একদিন আগে তো কী বলো দেখি তোমার অসুবিধে, সেইকে সব চলে যাওয়ার পরে বলছে আমি এই করেছিলাম সেই। তা এখন ব্যাপার আছে কি, ও বলছে যখন ভয় টয় পেয়ে গেছে, সারাটার নাম কি সম্মান দেখেছে নাকি, সেই কৌটোটা শুদ্ধ আমাদের ফুল বাগানে রেখে গেছে। তো রেখে গেছে, বর্ষাকালে বৃষ্টি টিষ্টি পড়ে সেই নোট ছিল তো, নোটগুলো সব ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু ও বলতে পারে না, রেগুলার আসে এখানে, আর এরকম হোগলা হয়ে গেছে। তা বলো যে কী বলো দেখি, তা বলছে পাওটাও জোড়ায় কিনতে পড়েছে, আমার স্ত্রী পাও জোড়ায় কিনতে পড়েছে। মা আমার বাসান টাসান কী বলো, তোমার চিন্তা করো না, হবে, তুমি কোনো চিন্তা হয় না, তুমি স্বীকার করলে এই করলে তোমার ভালো হয়ে যাবার দেখো। তা বলি কেন জানি না, ঠিক তারপর থেকে সেটা আস্তে 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 সেই ইয়েতে ও অনেকটা ভালো হয়ে গেছে সেইটাই। তো ওদের কাছে পেঁপে হয়েছে একদিন, ওরা পেঁপে নিয়ে আসছে, মা এই পেঁপে আমি তো দিতে পারবো না কিছু, এই পেঁপে তুমি এটা যে একদম মহামূল্যবান পেঁপো, আমি কাঁচা পেঁপে নিয়ে এসেছিল, সে তরকারি খাওয়া যাবে। লোকটা মানে বেঁচে গেল, ওই টাকা বলে গয়না টয়না দেখছে সব ইমিটেশন, কিছু নেই। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। আজ এই পর্যন্ত, আবার আগামী পর্বে আমরা আসবো রাধাকে নিয়ে। আজকে আমরা শুনলাম লীলা মায়ের কথা, তিনি আজ নেই, কিন্তু তার গুণ, তার কীর্তি, ওই না কীর্তি যশ সজীবতী, মানুষের কীর্তি জীবন্ত থাকে। তাই আমরা প্রত্যেকে লীলা মায়ের মতো ঠাকুরের বলা যে কথাগুলো লীলা মা যেভাবে আত্মস্থ করেছেন, চরিত্রগত করেছেন, আমরাও তাকে দেখে শিখে আমরা সবাই যেন চরিত্রগত করতে পারি, এই বলে আজকে আমরা আজকের প্রোগ্রাম শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।